গল্পের শুরুতে ছোটবেলায় সি একটি ছবি আঁকে। সেই ছবিতে চারজন মানুষ ছিল, তার বাবা, মা, খালা এবং সে নিজে। ছবিতে তার বাবা ও খালার মাথার উপরে লাল রেখা ছিল। তার মা এই বিষয়টি লক্ষ্য করেন এবং বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত। এরপর তিনি নিজের স্বামীকে ছুরি দিয়ে খুন করেন এবং নিজে পালিয়ে যান। এই ঘটনার পর থেকেই সি তার বিশেষ ক্ষমতাকে ঘৃণা করতে শুরু করে। তার মনে হয় এই শক্তির কারণেই সে এতিম হয়েছে। এই কারণে সে বহুবার আত্মহত্যার চেষ্টা করে, কখনো ফাঁসি, কখনো লাফ দিয়ে, কিন্তু কোনোটিই সফল হয় না। কারণ সে মরতে পারে না, সে আসলে অমর। সে যতবারই আত্মহত্যা করতে চায় ততবারই সে বেঁচে যায়। এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয় সে এই লাল রেখাগুলোর উৎস খুঁজে বের করবে এবং কেউ আর এই রেখাগুলো দেখতে পায় কিনা তা জানার চেষ্টা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে এই অভিশাপ ভাঙা যায়। সি প্রায় সময় বাইরের কারো সঙ্গে দেখা করে না, বাইরে খেতে যায় না, সবকিছু হোম ডেলিভারিতে নেয় এবং সবসময় চোখে কালো চশমা পরে থাকে। একদিন তার দরজায় কেউ কড়া নাড়ে। সে পিপহোল দিয়ে দেখে যে তার প্রতিবেশী, নতুন একজন মেয়ে। এই মেয়েটির মাথার উপরে 10টিরও বেশি লাল রেখা রয়েছে। এর মানে সে 10 জনের বেশি পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে। ছোট বোন ব্যালকনি থেকে সিকে দেখে এবং সম্পর্ক তৈরি করতে ফল নিয়ে আসে। অনেকক্ষণ কড়া নাড়ার পরও কেউ দরজা খুলে না, তাই সে ফলগুলো রেখে চলে যায়। তাই তার ছোট বোনের প্রতি একটু ভালো লাগা জন্মায়। পরপর 3টি খুন হয়েছে, 3জনই তরুণী, অবিবাহিত নারী। এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে এক তরুণ ও সুদর্শন পুলিশ অফিসার, হান। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায় মহিলাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের ঘর গুছানো ছিল, কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। ঘরে টাকা পয়সা ছিল, তা কেউ নেয়নি। যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। সহকারী পুলিশ অফিসার বলে, এই লোকটা কি মানসিক রোগী? এছাড়া একজন প্রতিবেশী জানিয়েছে যে আগের রাতে একজন হেলমেট পরা লোককে বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেছে। তাকে একজন ডেলিভারি ম্যানের মতো লাগছিল। ছোট বোন আবার ফল নিয়ে আসে এবং সিকে ধন্যবাদ জানায়। ঠিক সেই সময় টিভিতে খুনের খবর দেখানো হচ্ছিল। সি টিভিতে হেলমেট পরা লোকটিকে দেখে। সে দেখতে পায় তার মাথার উপর কেবল একটি লাল রেখা রয়েছে। কিন্তু এমন প্রাপ্তবয়স্ক পুরুষ যার কেবল একটি লাল রেখা খুবই বিরল। এই কারণে সি সন্দেহ করে যে লোকটি খুনি হতে পারে। সেই রাতে সি দেখে যে তার ছোট বোনের ঘরে সেই হেলমেট পরা লোকটি আছে। তার মাথার উপর তখনও একটি মাত্র লাল রেখা রয়েছে। সে ভয় পেয়ে পুলিশে কল করে, কিন্তু ঠিক সেই সময় লোকটি হেলমেট খুলে ফেলে। তখনই তার মাথার উপর আরেকটি লাল রেখা যুক্ত হয়, আর তা সরাসরি ছোট বোনের সাথে যুক্ত হয়। এতে সি আর নিশ্চিত হতে পারে না লোকটি খুনি কিনা। পরদিন সহকারী ফোন করে পুলিশ অফিসার হানকে জানায় যে গত রাতে একটি ফোন কল এসেছিল। কলটি যেখান থেকে করা হয়েছিল সেটা ছিল হানের বাড়ির একদম বিপরীতে। তাই সে হানকে বলে সেখানে গিয়ে পরিস্থিতি দেখতে। পুলিশ অফিসার হান সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়, কারণ কেবল তারাই জানত যে সন্দেহভাজন ব্যক্তি একজন ডেলিভারি ম্যান হতে পারে এবং এই তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। তাই সে দ্রুত সির দরজায় নক করে। সি পিপহোল দিয়ে দেখে হান তার মাথার ওপরে অসংখ্য লাল রেখা নিয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে হানকে বহুবার গালি দেয়। ঠিক সেই সময় ওপরতলা থেকে একজন লোক নিচে নেমে এসে হানকে বলে আর নক না করতে, এমনকি আবর্জনা ফেলার জন্য লোক ভাড়া করে। সি দরজাটা অল্প ফাঁক করে বলে সে ভুল করে পুলিশ ডাকছিল, কারণ সে তার প্রেমিক ভেবে ভুল করেছে। হান কিছুটা বিভ্রান্ত হয় এবং আরও কিছু জিজ্ঞেস করতে চায়। কয়েকদিন পর মামলার কিছুটা অগ্রগতি হয়। পুলিশ জানতে পারে যে 2টি মহিলা ও একজন পুরুষ এই ঘটনার সঙ্গে জড়িত। পুরুষটির নাম ও জিমিন। সহকারী তখন ও জিমিনের ছবি বের করে। সে সেই লোক যে সেদিন সকালে সির দরজার সামনে হানকে স্বাগত জানিয়েছিল। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তদন্ত শুরু করতে হবে তার বাম হাত ধরে। ঠিক তখনই হান একটি ফোন কল পায়। সে সহকারীকে বলে আগে ও জিমিনের বাড়িতে যেতে, কারণ তাকে অন্য জায়গায় যেতে হবে। হাসপাতাল থেকে ফোন এসেছিল, জানানো হয়েছিল যে তার বাবা নিখোঁজ। হান দ্রুত ছাদের দিকে ছুটে যায়। দেখে একটি বৃদ্ধ লোক দেয়ালের পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে। হান কাছে যায় না, বরং মনে মনে কামনা করে লোকটি যেন লাফিয়ে পড়ে। ঠিক তখন কয়েকজন ডাক্তার এসে বৃদ্ধ লোকটিকে নিচে নামায়। অন্যদিকে সহকারী পৌঁছে যায় ও জিমিনের অ্যাপার্টমেন্টে। তবে দেখে দরজা খোলা। সে সাহস করে ভিতরে ঢোকে। একটি ঘর খুব অদ্ভুতভাবে সাজানো ছিল। ঘরের কোণায় রাখা ছিল অনেক দড়ি। সহকারী দ্রুত হানকে ফোন করে সব জানায়। ঠিক তখনই ও জিমিন ফিরে আসে। সে সহকারীকে বেঁধে ফেলে। এরপর সে হেলমেট পরে পাশের অ্যাপার্টমেন্টে যায়। তার পরবর্তী লক্ষ্য ছিল নতুন প্রতিবেশী, সির ছোট বোন। সি তখন নিচতলায় ধস্তাধস্তির শব্দ শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে ও জিমিনের মাথার ওপরে কেবল একটি লাল রেখা রয়েছে, আর সেই লাল রেখাটি ছোট বোনের সাথে যুক্ত। ছোট বোন তার যতবার ফল পাঠিয়েছে তার
তার প্রতিদানে এবার সি সিদ্ধান্ত নেয় কিছু করার। সে রান্নাঘর থেকে একটি ছুরি নেয়, কালো চশমা পরে সাহস করে দরজা খুলে বাইরে বের হয়। এই মুহূর্তে ছোট বোন ও জিমিনকে দরজা খুলতে দেখা যায়। ছোট বোন মনে করেছিল লোকটি তার প্রেমিক, কিন্তু হেলমেট খুলতেই দেখে লোকটি ও জিমিন। তখন বোঝা যায় সম্ভবত তাদের আগে থেকেই প্রেম ছিল। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল ও জিমিনও ছোট বোনের মাথার লাল রেখাগুলো দেখতে পায়, এবং সে দেখে যে রেখাগুলোর সংখ্যা কম নয়। তৎক্ষণাৎ তার মনে খুনের ইচ্ছা জাগে। সে ছোট বোনকে সোফায় চেপে ধরে, তার গলা জোরে চেপে ধরে শ্বাসরোধ করতে থাকে। ঠিক তখনই সি ঘরে প্রবেশ করে। তার হাতে কাঁপতে কাঁপতে ধরা ছুরি ছিল, কিন্তু ও জিমিন একদম পাত্তা দেয় না। সহজেই তার কাছ থেকে ছুরিটা কেড়ে নেয় এবং সির পেটে কোপ মারে। ও জিমিন আবার ছোট বোনের দিকে ফিরে যায়। ছোট বোন প্রাণপণে নিজেকে রক্ষা করে। এই চশমাটা ও জিমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক তখনই পুলিশ অফিসার হান এসে পৌঁছায়। সে নিচে সির চশমাটা খুঁজে পায়। তারপর সির দরজা খোলা দেখে উপরে আসে। সে ঘরের দেয়ালে অসংখ্য লাল রেখা দেখতে পায়। এমন সময় ছোট বোনের চিৎকার ভেসে আসে। হান ব্যালকনির দিকে দৌড়ায়। সে দেখে পুরো হত্যাচেষ্টার দৃশ্য সামনে ঘটছে। লক্ষ্য করে গুলি ছোড়ে। ও জিমিন তখন মাটিতে পড়ে যায়। তার মাথার উপরের সব লাল রেখা অদৃশ্য হয়ে যায়। ছোট বোনকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সির পেটের আঘাতও সারিয়ে ওঠে। সি তখন মনে করতে থাকে ও জিমিন মৃত্যুর আগে বলেছিল, তুমি কি লাল রেখাগুলো দেখতে পাও? সে সঙ্গে সঙ্গে বোঝে ও জিমিনও লাল রেখাগুলো দেখতে পেত, আর তার চশমাটাই এই রহস্যের চাবিকাঠি। ঠিক তখনই পুলিশ অফিসার হানের ভাগ্নি এসে সিকে স্বাগত জানায়। সে বলে তারা একই স্কুলে পড়ত। ছোট বোনের জীবন বাঁচানোর পর সি প্রথমবার অনুভব করে তার শক্তি মূল্যবান। সে সিদ্ধান্ত নেয় আর কখনো চশমা পরবে না। ঠিক সেই সময় সি একটি মেসেজ পায়, আমিও তোমার দেখা পৃথিবী দেখতে পাই। যদি জানতে চাও কেন, তাহলে ফাংজো হাই স্কুল এমএ এসো। এখানে 1 নম্বর এপিসোড শেষ হয়। এই শিক্ষক তার নিজের ডেস্কে একটি চশমা খুঁজে পেয়ে জানতে চাইলেন এটা কার। ক্লাস টিচার চশমাটি হাতে নিতেই তার চোখ দুটো কেমন যেন অদ্ভুত হয়ে গেল। তারপর সে মাথা তুলে একটু অবহেলার সুরেই অন্য একজনকে বলল, আমি নিশ্চিত নই, ধরে নাও এটা তোমার। যখন শিক্ষকটি চশমাটা পরল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সে দেখল অন্যদের মাথার উপরে একটি লাল রেখা ভাসছে। সে ভাবল হয়তো ভুল দেখছে, তাই দ্রুত চশমাটা খুলে ফেল। কিন্তু যখনই হান জিঙ্গুজান তার মাথায় সেই লাল রেখা নিয়ে আসলো, সে এক পা পিছিয়ে গেল। হ্যালো সবাইকে, আজ আমরা কোরিয়ান ফ্যান্টাসি এস লাইন ড্রামার 3য় পর্ব দেখব। এই লোকটি স্কুলের ইংরেজি শিক্ষক মিস্টার কিম। তার খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। একদিন সে তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখে তার বাগদত্তা আর তার বন্ধু বিছানায় শুয়ে আছে। মিস্টার কিম এই আঘাত সহ্য করতে না পেরে দুঃখ ভরা জায়গাটা ছেড়ে কানাডায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বোনের বাড়িতে যায় বিদায় জানাতে, কারণ বিদেশে যাওয়ার পর তার বোনই ছিল তার একমাত্র চিন্তা। তার বোন আর ভগ্নিপতি তাকে অনেকক্ষণ ধরে পিঠ চাপড়ে উষ্ণ অভ্যর্থনা জানাল। মিস্টার কিম তার বোনের মাথায় 3টি লাল রেখা দেখতে পেল, কিন্তু তার ভগ্নিপতির মাথায় 10টারও বেশি রেখা ছিল। তাদের মধ্যে একটা রেখা দুজনকে জুড়ে রেখেছিল। মিস্টার কিম একজন প্রাপ্তবয়স্ক, তাই সে সহজেই এর মানে বুঝতে পারল। বাড়িতে মদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ভগ্নিপতির শক্তি ছিল না, তাই সে মিস্টার কিমকে লিফটে করে নিচে নামিয়ে দিল মদ কেনার জন্য। লিফট 4র্থ তলায় নামতেই মিস্টার কিম অপ্রত্যাশিতভাবে দেখল তার ভগ্নিপতির মাথার একটি লাল রেখা নিচে এক মহিলার সাথে কথা বলছে। দুজনেই লিফটে করে বাড়িতে ফিরে আসছিল। ভগ্নিপতি ভুল করে 4র্থ তলা টিপে দিল, তারপর দ্রুত ব্যাখ্যা করল যে সে ভুল করে ফেলেছে এবং আবার 10ম তলায় তাদের বাড়িতে ফিরে এলো। মিস্টার কিমের সন্দেহ হলো সে গোপনে 4র্থ তলা টিপে দিল আর চুপচাপ তার ভগ্নিপতির মুখের ভাব লক্ষ্য করল। লিফটের দরজা খোলা পর্যন্ত তার ভগ্নিপতির লাল রেখা করিডোরের শেষ পর্যন্ত লম্বা হয়ে গেল। সে লিফট থেকে নেমে ব্যাপারটা দেখতে চেয়েছিল, কিন্তু তার ভগ্নিপতি তাকে থামিয়ে বলল যে সে ভুল জায়গায় চলে এসেছে। পরের দিন মিস্টার কিম চশমা পরে স্কুলে আসলো, আর অন্যান্য শিক্ষকদের মাথার উপরে একে অপরের সাথে জোড়া লাল রেখা দেখে সে মনে মনে হাসল। ছোট অফিসটা সত্যিই জটিল সম্পর্কের জায়গা। মিস্টার কিম ক্লাস টিচারকে জিজ্ঞাসা করল, যদি তুমি তোমার কাছের কারো পরকীয়া দেখতে পাও, তাহলে তুমি এটা কিভাবে সামলাবে? ক্লাস টিচারের মাথার উপরে একটিও লাল রেখা ছিল না। সে বল যে সে যা দেখবে তাই বলবে। মনে হলো সে অনেক কিছু জানে, অথবা সে সবসময়ই জানত। আবার সে তার বোনের বাড়িতে গেল। দরজায়
দরজায় একটা ডেলিভারি ছিল, ঠিকানা ঠিক ছিল, কিন্তু নামটা তার বোন আর ভগ্নিপতির ছিল না। তার বোন বলল যে এটা 400 নম্বর ফ্ল্যাটের বাসিন্দাদের, মাঝে মাঝে ঠিকানা ভুল লেখা হয়। মিস্টার কিমের সন্দেহ হলো, আর তার ভগ্নিপতির মাথার লাল রেখার কথা মনে পড়ল, তাই সে নিজেই ডেলিভারিটা নিয়ে নিচে গেল আর রেখে আসলো। সে চলে যেতেই এক তরুণী সুন্দরী মহিলাকে দেখতে পেল, যার মাথার উপরে কয়েকটি লাল রেখা ছিল। ডেলিভারিটা নিয়ে ঘরে ঢুকলো। মিস্টার কিম বুঝল যে এটা তার ভগ্নিপতির পরকীয়া, তাই সে গোপনে মহিলার পরিচয় খোঁজ নিল। এই সময় তার ভগ্নিপতি বাড়িতে ছিল না। তার বোন বলল যে সে ব্যবসার কাজে বাইরে গেছে। মিস্টার কিম একজন তরুণী সুন্দরী মহিলার কথা মনে করে, তাই সে তার বোনকে নিজের যত্ন নিতে বলল। যাই হোক, তার ভগ্নিপতি এত ধনী, তার মানে সে চায় না যে অন্য কেউ তার বাড়ি চুরি করুক। মিস্টার কিমের বাগদত্তা পরকীয়া করেছিল, তার বাবাও পরকীয়া করেছিল, পুরো পরিবার। তাই সে এই ধরনের বাজে পুরুষদের ঘৃণা করে আর তার বোনকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তাই সে গোপনে তার ভগ্নিপতিকে অনুসরণ করল আর দেখল যে তার তথাকথিত ব্যবসার কাজ আসলে একটি নির্দিষ্ট মহিলার সাথে হোটেলে গোপনে দেখা করা। তাই সে গোপনে তার ভগ্নিপতিকে ফোন করল, কিন্তু তার ভগ্নিপতি তার চোখ ঠিক করে কথা বলল। হোটেলের ফ্লোরে ঢুকেই করিডোরে অনেক জটিল লাল রেখা ভাসছিল, যা দেখাচ্ছিল আধুনিক মানুষের পুরুষ মহিলা সম্পর্ক কতটা বিশৃঙ্খলাপূর্ণ। মিস্টার কিম ঘটনাস্থলেই তাকে ধরে ফেলল। তার ভগ্নিপতি খুব চিন্তিত হয়ে তাকে তার বোনকে কিছু না বলতে বলল, এটি তার কোনো লাভ হবে না, সে এখানেই সব শেষ করে দেবে। মিস্টার কিম তাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিল। তার বিদেশে যাওয়ার দিন মিস্টার কিম দেখল যে 401 নম্বর ফ্ল্যাটের মহিলা তার গর্ভবতী হওয়ার ছবি পোস্ট করেছে। সে দ্রুত ট্যাক্সি ঘুরিয়ে দিল আর বাড়িতে ফিরে এসে এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। তার বোন 401 নম্বর ফ্ল্যাটের মহিলার গাড়িকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। মিস্টার কিম দ্রুত তার বোনকে থামিয়ে বলল যে সে সব সমাধান করবে, কিন্তু এরপর যা ঘটল তা তাকে হতবাক করে দিল। 401 নম্বর ফ্ল্যাটের মহিলাটি ছিল আসল স্ত্রী। যখন মিস্টার কিম সকালে তার দরজায় আসে আর তাকে এই সম্পর্ক শেষ করতে বলে, তখন সে অবশ্যই গর্ভবতী আসল স্ত্রীর সাথে থাকতে পছন্দ করল। তাই সে তার বোনের সাথে সম্পর্ক ভেঙে দিল। তার বোন প্রতিশোধ নিতে আসলো, স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল। মিস্টার কিমের দুনিয়াটাই মুহূর্তে ভেঙে পড়ল। তাহলে মিস্টার কিমের ডেস্কে থাকা চশমাটি কার ছিল? আমরা পরের অংশে এটা দেখব। প্রথমে আসুন দেখি সান্নার কি হল। শানের ভাগ্য ভালো ছিল, সে বিল্ডিংয়ের ছাদ থেকে পড়েও মারা যায়নি। সে একটি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে গেল। বর্তমানে সে কোমায় আছে। হান জিঙ্গুজান দ্রুত হাসপাতালে আসল। এই ভাগ্নির প্রতি সে খুব কমই যত্ন নিয়েছে, তাই সে খুব অপরাধী বোধ করল। আর জাইশি ঘটনাস্থলে তাকে বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করল, কিন্তু জাইশি কি হয়েছে তা বলল না, শুধু বলল যে সান্না নিশ্চয়ই আত্মহত্যা করেনি। তবে স্কুল জোর দিয়ে বলছে যে সান্না আত্মহত্যা করেছে। শিক্ষকরা অফিসে বজ্রপাতের মতো গর্জন করে, শিক্ষকদের সবাইকে বকাঝকা করে, আর চীনা ভাষার শিক্ষক তখনও স্কুলে আসেনি, মহিলা প্রধানও তাই। জাইশি ছাদে বসে চিন্তা করছে। জিয়াও ঝ্যান নামের একটি মেয়ে হঠাৎ করে এসে তাকে জড়িয়ে ধরল। সে বলল যে সান্না আগে সবসময় বাদ পড়ত, কিন্তু সম্প্রতি সে অন্যরকম হয়ে গেছে, অনেক বন্ধু তৈরি করেছে, আর সবচেয়ে সম্ভাব্য অপরাধী একজন পরিচিত মানুষ। জাইশি তার কথা শুনছিল। সে যখন হাঁটছিল তখন একটি চশমা পরা ছেলে আসলো। জাইশি সম্প্রতি কিছুটা বিভ্রান্ত ছিল। চশমা পরা কাউকে দেখে সে অস্থির বোধ করল, তাই সে তাকে থামিয়ে তার চশমা পরীক্ষা করল। এতে অন্যজন বিভ্রান্ত হল। হান জিঙ্গুজান স্কুলে ক্লাস টিচারের কাছে আসলো। সে জানে না মহিলা প্রধান কোথায় আছে, আর সান্নার ফোন বের করল। এতে সান্না আর তার বয়ফ্রেন্ডের কেনাকাটার সময়ের ছবি ছিল। ক্লাস টিচারের মাধ্যমে হান জিঙ্গুজান দ্রুত সান্না এর বয়ফ্রেন্ডকে খুঁজে পেল। তার কাছ থেকে সে জানতে পারল যে ছবি তোলার পর সান্না পাগলের মতো দৌড়ে যায়, যেন সে কিছু হারিয়ে ফেলেছে। হান জিঙ্গুজান দ্রুত নজরদারির ফুটেজ সংগ্রহ করল আর দেখল যে মহিলা শিক্ষক সান্নার ছবি তোলার সময় তার ব্যাগ নিয়ে গেছে। সে পথের সিসিটিভি ফুটেজ অনুসরণ করল যতক্ষণ না মহিলা শিক্ষক সাবওয়ে থেকে বেরিয়ে একটি পার্কে অদৃশ্য হয়ে গেল। এখন হান জিঙ্গুজানও নিশ্চিত যে সান্না আত্মহত্যা করেনি, কিন্তু তার বস তার কথা বিশ্বাস করে না। আর স্কুল কর্তৃপক্ষ ঝামেলা এড়াতে ইতিমধ্যেই আত্মহত্যা হিসাবে মামলাটি বন্ধ করে দিয়েছে। হান জিঙ্গুজানকে ঝামেলা না বাড়াতে বলল। যাই হোক, সে তার নিজের ভাগ্নি, এমনকি যদি সে তাকে পছন্দ না করে তবুও তাদের রক্তের সম্পর্ক আছে। হান জিঙ্গুয়ান হাল ছাড়তে রাজি নয়। একই সময়ে চীনা ভাষার শিক্ষক আর মহিলা প্রধানের হোটেলের দরজার ছবি ইতিমধ্যেই স্কুলে ছড়িয়ে পড়েছে। মাটির নিচে পার্কিং লোটে একজন শিক্ষককে খুঁজে পাওয়া গেল, যিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। তিনি একটি সুইসাইড নোট রেখে গেছে, যেখানে বলা হয়েছে যে তিনি একজন ছাত্রীর সাথে খারাপ সম্পর্ক স্থাপন করেছেন, আর তার পরিবারের প্রতি ব্যাপারটা জানাজানি হওয়ার পর তিনি যে অপমান আর অপরাধবোধ অনুভব করেছেন তা সহ্য করতে পারেননি, তাই তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেন। হান জিঙ্গুজান জাইশিকে খুঁজে পেল, তাকে জিজ্ঞাসা করতে চাইল যে সে কেন সেদিন স্কুলে ছিল আর তার কাছে অন্য কোনো সূত্র আছে কিনা। কিন্তু জাইশি তাকে জিজ্ঞাসা করল যে সে সান্না এর চশমা দেখেছে কিনা। এতে হান জিঙ্গুজান বিভ্রান্ত হল, যতক্ষণ না সে রাতে আবার চীনা ভাষার শিক্ষকের সুইসাইড নোট পরীক্ষা করল। হান জিঙ্গুজান হঠাৎ একটি জিনিস মনে করল, তাই সে দ্রুত বাড়ি ফিরে তার ঘরে জিনিসপত্র খুঁজতে লাগল। ড্রয়ারে সে একটি নোটবুক খুঁজে পেল, যার ভেতরে বিভিন্ন অদ্ভুত মাথার ছবি আঁকা ছিল, আর প্রতিটি মাথার চশমা পরা ছিল, আর মাথার উপরে কয়েকটি লাল রেখা ভাসছিল। হান জিঙ্গুজান জাইশিকে খুঁজে পেল, তাকে জিজ্ঞাসা করল যে সে যে চশমার কথা বলছে তা এরকম কিনা। জাইশি তখন হান জিঙ্গুজানকে সব গোপন কথা বলল। এখানে তৃতীয় পর্ব শেষ হয়। এখন 4 নম্বর এপিসোড দেখতে চলেছি। গল্পটা শুরু হয় আগের পর্বের ঠিক পর থেকেই। জাইশি একটা গোপন কথা হান জিঙ্গুজানকে জানায়, সে জন্ম থেকেই মানুষের মাথার উপরে লাল রেখা দেখতে পায়। তার মতে একটা লাল রেখা মানে একজন মানুষের সাথে শারীরিক সম্পর্ক। যত বেশি লাল রেখা তত বেশি শারীরিক সম্পর্ক। এদিকে সান্না একটা চশমা পায়, সেই চশমা পরলে সেও লাল রেখা দেখতে পেত। সম্ভবত এই চশমার কারণেই তার সাথে কিছু একটা খারাপ ঘটনা ঘটেছিল, তবে নিশ্চিতভাবে এটা হত্যা ছিল না। সিসিটিভি ফুটেজ দেখে হান জিঙ্গুজানেরও মনে হয়েছিল সান্নার পরে যাওয়াটা স্বাভাবিক ছিল না। সে ভেবেছিল এর পেছনে সেই মেয়েটির হাত থাকতে পারে যে চশমাটা নিয়ে গিয়েছিল। কিন্তু হান জিঙ্গুজান লাল রেখায় বিশ্বাস করত না, তাই জাইশির কথা তার কাছে ফালতু মনে হয়েছিল। সে মনে করত এই হাই স্কুলের ছেলেমেয়েরা অলস, সারাদিন অপ্রয়োজনীয় কাজ করে আর পড়াশোনায় মন দেয় না। সান্নার পরে যাওয়া নিজের চোখে দেখার পর থেকে জাইশি রাতে ঘুমাতে পারত না। প্রতিবার ঘুম থেকে উঠলে সে ঘামে ভিজে যেত। সান্নার পরে যাওয়ার কারণ খুঁজতে সে সেই হোটেলে যায় যেখানে চীনা ভাষার শিক্ষক আর এক মহিলা রুম ভাড়া নিয়েছিল। যখন সে দেখল হোটেলে একজন রিসেপশনিস্ট দরকার, তখন সে নিজে থেকেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার জন্য আবেদন করল। তৃতীয় যে ব্যক্তিটি সেই রহস্যময় চশমা খুঁজে পেয়েছিল সে হলো স্কুলের একজন কর্মী মেই জিং। চশমাটা পেয়ে প্রথমে সে অবাক হয়েছিল, তারপর আনন্দে ভরে গিয়েছিল। এই সমাজে অনেক মানুষ আছে যারা মানসিকভাবে খুব একা, তাদের বলার মতো কোনো অর্জন বা গল্প থাকে না, তাই তারা অন্যের জীবনকে মানসিকভাবে উপভোগ করে। যেমন খাওয়ার সময় খাবারের ভিডিও দেখা, এটা তাদের শূন্য মনকে ভরিয়ে তোলে। এ কারণেই এখন এত বেশি উন্মাদনা দেখা যায়। মেই জিং এমনই একজন। সে সাধারণত লাজুক প্রকৃতির, বোর্ড কোনো কাজ করতে পারে না, এমনকি ছোট কাজও ভালোভাবে করে না। স্কুলে তাকে কেউ তেমন খেয়াল করত না এবং প্রায়ই সে তার বসের সমালোচনা শুনত। মেই জিংয়ের এক গোপন প্রেমিকা ছিল, সে ছিল একজন সুদর্শন সঙ্গীত শিক্ষক। একবার মেই জিংয়ের কাগজপত্র পড়ে গিয়েছিল আর সঙ্গীত শিক্ষক তাকে সেগুলো তুলে নিতে সাহায্য করেছিল। তিনি তাকে একটু খেয়াল করেছিল আর মেই জিং গোপনে তার প্রেমে পড়ে গিয়েছিল। সপ্তাহান্তে মেই জিং সুন্দর পোশাক পরত, গোলাপি রঙের একটা নকল চুল পরত এবং হোটেলে এসে একই রুম ভাড়া নিত। মজার ব্যাপার হলো এই হোটেলের নাম ছিল মেই জিং হোটেল, আর এটা সেই হোটেল যেখানে জাইশি কাজ করত। জাইশির বন্ধু জিয়াও জেন মাঝে মাঝে জাইশির সাথে দেখা করতে এখানে আসত এবং মেই জিংকে চিনতে পারত। মেই জিং রুমে ঢুকে জুতো খুলে বিছানায় শুজে নিজের সাথে কথা বলতে শুরু করে। সে বলছিল সে অনেক পুরুষের সাথে সম্পর্ক করেছে, কিন্তু সঙ্গীত শিক্ষকের আসার পর তার মনে হলো যে অচেনা মানুষের সাথে সম্পর্ক করে তার শূন্য মন আর ভরে উঠছে না। তবে অদ্ভুত ব্যাপার হলো তার মাথায় সব সময় শুধু একটা লাল রেখা ছিল, যার অর্থ তার একজনই প্রেমিক। সে এমন কাউকে খুঁজছিল যে একা এসেছিল, কিন্তু তার ইগলের মতো চোখ ছিল না, মানে সে লাল রেখা দেখতে পেত না। একদিন মেই জিং করিডোরে গান শুনতে পায়। সে তার সাথে কথা বলতে শুরু করে। সে অবাক হয়ে দেখে সঙ্গীত শিক্ষক তার নাম মনে রেখেছে, এমনকি সে যে অভিনেত্রী হতে চায় সেটাও অনুমান করতে পেরেছিল। এতে মেই জিং খুব খুশি হয়, বিশেষ করে যখন সে দেখল যে সঙ্গীত শিক্ষকের মাথায় শুধু একটা লাল রেখা আছে, যেন সেটা তার নিজেরই প্রতিচ্ছবি। সপ্তাহান্তে মেই জিং আবার হোটেলে আসে আর একই রুম ভাড়া নেয়। সে অদ্ভুত কথা বলতে বলতে দেয়ালের ছোট্ট গর্ত দিয়ে অনুপযুক্ত দৃশ্য দেখছিল। সে দীর্ঘশ্বাস ফেলেছিল যে তার মাথায় কেবল একটি লাল রেখা ছিল, যা খুবই বিশুদ্ধ ছিল। এই দিন সে হঠাৎ করেই সেই ছোট গর্ত দিয়ে সঙ্গীত শিক্ষককে দেখতে পায়। সঙ্গীত শিক্ষকের মাথাজও কেবল একটি লাল রেখা ছিল, যা প্রমাণ করে যে তার জীবনে কেবল একজনই মানুষ। এই সময় একজন মহিলা রুমে প্রবেশ করে। মেই জিং তাকে একজন সুপরিচিত অভিনেত্রী হিসেবে চিনতে পারে। তার মাথায় কয়েকটি লাল রেখা ছিল, তবে খুব বেশি নয়। অভিনেত্রী আর সঙ্গীত শিক্ষক কিছুক্ষণ কথা বলে আর তারপর দ্রুত অন্তরঙ্গ মুহূর্তে চলে যায়। এবার মেই জিং লুকিয়ে দেখেনি, তবে তাদের আনন্দদায়ক শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে।
পাচ্ছিল। হিংসা এবং ব্যথা তাকে পুরোপুরি গ্রাস করে। তারপর থেকে মেইজিং প্রতিদিন হোটেলে এসে একই রুম ভাড়া নিত, আর সে আর মেকআপ করত না। অবশেষে একদিন সে আবার সেই অভিনেত্রীকে দেখতে পায়। সে পেছন থেকে একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাকে আক্রমণ করে। এরপর তাকে নিজের রুমে বেঁধে রাখে আর তার পোশাক পরে সঙ্গীত শিক্ষকের রুমে আসে। মেইজিং প্রথমে সেই পরিচিত সংলাপটি বলে, আমি অনেক পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করেছি, কিন্তু আপনার আসার পর কেবল সেই অপরিচিতদের সাথে সম্পর্ক স্থাপন আমার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না। সঙ্গীত শিক্ষক স্বাভাবিকভাবেই ভেবেছিল সে পাগল হয়ে গেছে আর তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু মেইজিং তার হাতে থাকা স্টেপলারটি তার দিকে ছুড়ে মারে। সঙ্গীত শিক্ষকের মাথা ঘুরতে শুরু করে। আসলে মেইজিং পানিতে ঘুমের ওষুধ মিশিয়েছিল। মেইজিং তার প্রিয়জনকে জড়িয়ে ধরে আদর করে আর কিস করে, কিন্তু শীঘ্রই সে সিলিংয়ের আয়নায় দেখতে পায় যে সঙ্গীত শিক্ষকের মাথার পেছন থেকে রক্ত বের হচ্ছে আর বিছানার চাদর লাল হয়ে গেছে। একটা স্টেপলারের আঘাতে এই কাণ্ড। সে বাথটাবে বসে স্টেপলার দিয়ে বারবার নিজেকে আঘাত করে। রক্তে পুরো বাথটাব লাল হয়ে যায়। অবশেষে সে মারা যায়। জাইশি উপরে পরিষ্কার করতে যায়। অভিনেত্রী সংগ্রাম করে দরজা ভেঙে বেরিয়ে আসে। তার কথা শুনে জাইশি দ্রুত সঙ্গীত শিক্ষকের রুম খোলে, কিন্তু সেখানে কেবল দুটি ঠান্ডা মৃতদেহ দেখতে পায়। জাইশি ভয় পেয়ে যায় আর দ্রুত পুলিশকে ফোন করে। অন্যদিকে হান জিঙ্গুয়ান সান্নার পড়ে যাওয়ার কারণ তদন্ত করছিল। এই সময় সে জাইশির বাবা মায়ের মামলাও পরীক্ষা করে। সে জাইশির কথা আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। এই সময় আরেকটি হত্যাকাণ্ড ঘটে। সে অদ্ভুতভাবে সেই রহস্যময় চশমার কথা ভাবতে শুরু করে। তাই সে তার সহকর্মীদের রুমে সাবধানে খুঁজতে বলে, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। জাইশি যা দেখেছিল তা হান জিঙ্গুজানকে জানায়। মেইজিং এর মাথায় একটা লাল রেখা ছিল। সঙ্গীত শিক্ষকেরও তাই ছিল। মেইজিং হোটেলে আর স্কুলে সম্পূর্ণ ভিন্ন মানুষ ছিল, যা সম্ভবত তার পরা চশমার সাথে সম্পর্কিত ছিল। তাই জাইশি মনে করেছিল যে এটা অবশ্যই সেই অভিশপ্ত চশমা ছিল। হান জিঙ্গুজান প্রথমে সান্নাকে হাসপাতালে দেখতে যায়। হঠাৎ তার জাইশির কথা মনে পড়ে যায়, তাই সে আবার হোটেলে আসে। মেইজিং এর রক্তে লাল হয়ে যাওয়া বাথটাবের নিচে সত্যিই একটি চশমা পাওয়া যায়। সে প্রথমে সাবধানে পরীক্ষা করে দেখে যে এতে কোনো অস্বাভাবিকতা নেই। তারপর সে চশমাটি পরে আর আয়নার মাধ্যমে তার নিজের মাথার উপরে লাল রেখা দেখতে পায়। অবশেষে সে জাইশির কথা বিশ্বাস করে। গত এপিসোডে কৌতূহলবশত জিয়াও চশমাটা পরে দেখল আর অবাক হয়ে দেখল যে তার মাথার ওপর শত শত ভয়ঙ্কর লাল সুতো বেরিয়ে এসেছে। বিশেষ চশমাটা পরার পর জিয়াও এসলাইন নামের এক অদ্ভুত জগৎ দেখতে পেল, যেখানে সব জায়গায় আকাঙ্ক্ষার লাল সুতো ছড়ানো ছিল। এই লাল সুতোগুলোর মানে বোঝার পর তাই সে ঘটনার দিন তার ভাগ্নির সাথে দেখা করা ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু দেখল যে ভাগ্নির মাথার লাল সুতোটা ছেলেটার মাথার সাথে যুক্ত নয়। জিয়াও ছেলেটার কাছে জানতে চাইল সানার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ছেলেটা বলল সানা একবার বলেছিল যে সে একদিন সেই শয়তানের মতো লোকটাকে মেরে ফেলবে। সানার কথা শুনে ছেলেটা নিশ্চিত হলো যে লোকটা সানাকে কষ্ট দেওয়া কোনো মেয়ে সহপাঠী নয়, বরং এমন একজন পুরুষ যাকে সে খুব ঘৃণা করে। এই দিন স্কুলের ছাত্রী জিনা পুলিশে অভিযোগ করতে এলো। সে বলল যে একজন ছেলে সহপাঠী তাকে নির্যাতন করেছে, কিন্তু জিয়াও স্পষ্ট দেখতে পেল যে মেয়েটার মাথার ওপর 4টি লাল সুতো আছে, যার মানে সে হয়তো 4 জনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। কাকতালীয়ভাবে জিনা, সানা এবং হিউনহি একই ক্লাসের ছাত্রী ছিল। মামলা তদন্তের জন্য জিয়াও স্কুলে এলো এবং আবারও সুন্দরী শিক্ষিকা কিউ জিনকে দেখল। সে অবাক হয়ে দেখল যে কিউ জিনের মাথার ওপর একটাও লাল সুতো নেই, অথবা বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্কে যায়নি। স্কুলে জিয়াও সেই ছেলেটা ছোট ঝাওকে দেখল, যার বিরুদ্ধে জিনা অভিযোগ করেছিল, কিন্তু পুলিশের সামনে ছোট ঝাও খুব শান্ত ছিল এবং জোর দিয়ে বলল যে জিনায়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। জিয়াও হিউন হিয়ের সাথে দেখা করল। হিউন হি জিয়াওকে চশমাটা তাকে দিতে বলল এবং সতর্ক করল যে এই চশমাটা খুব বিপজ্জনক, কিন্তু জিয়াও রাজি হল না। সে জোর দিয়ে বলল যে এই চশমা দিয়েই সে সত্যিটা খুঁজে বের করবে। তাদের কথা কাটাকাটির সময় শিক্ষিকা কিউ জিন চলে এলেন। জিয়াও হঠাৎ করে কিউ জিনকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে চাইল, কিন্তু সে তাকে নিয়ে চলে যাওয়ার পর কিউ জিন একটা রহস্যময় হাসি হাসল, কারণ তার চোখ হিউন হিয়ের মতোই লাল সুতোয় ভরা জগৎ দেখতে পেত। জিয়াও মামলার তদন্ত চালিয়ে গেল। জিনা একসময় আইডল হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। বিনোদন সংস্থার প্রধান জিয়াওকে জানালেন যে জিনা খুব খেলাধুলা করত এবং প্রায় অন্য প্রশিক্ষণার্থীদের মদ খেতে উৎসাহ দিত। জিয়াওয়ের এক জুনিয়র তাই সন্দেহ করল যে জিনা মিথ্যা অভিযোগ করছে কিনা। জিয়াও জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে ঘটনার পর জিনা ছোট ঝাওয়ের সাথে তার মেসেজ মুছে ফেলেছিল, ঘটনার দিনের অন্তর্বাস ধুয়ে ফেলেছিল আর ঘটনার 1 সপ্তাহ পর পুলিশে অভিযোগ করেছিল।
এই সব তথ্যই তার সাক্ষ্যের বিরুদ্ধে যাচ্ছিল। মেয়েটার কথা সত্যি কিনা তা নিশ্চিত করতে জিয়াও দরজা খুলে দেখল যে জিনায়ের মাথার ওপরের 4টি লাল সুতো ছোট ঝাউয়ের সাথে যুক্ত নয়। এটা জিয়াওকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলল যে মেয়েটা মিথ্যা অভিযোগ করছে। রাতে হিউন হি জিয়াওয়ের বাড়ির সামনে অপেক্ষা করছিল। জিয়াও এই চশমাটার কথা বলল। সে বিশ্বাস করে যে এটা বিপজ্জনক হলেও অনেককে সাহায্য করতে পারে। হিউন হি এই কথা শুনে আর বিরোধিতা করল না। জি নায়ের ঘটনার কথা শুনে সে একটা সূত্র দিল। সে স্পষ্ট মনে করতে পারল যে 1 সপ্তাহ আগে জি নায়ের মাথার ওপর কোনো লাল সুতো ছিল না। জিয়াও সন্দেহ করতে শুরু করল যে ঘটনাটায় হয়তো অন্য কোনো রহস্য আছে এবং নতুন করে তদন্ত করার পরিকল্পনা করল। সেই রাতেই সে ছোট ঝাউয়ের বাড়িতে এলো এবং দেখল যে ছেলেটার ঘরটা অস্বাভাবিকভাবে পরিষ্কার, যেন খুব যত্ন করে গোছানো হয়েছে। এবার পুলিশের সামনে ছোট ঝাউ তখনও খুব শান্ত ছিল এবং বলল যে সেই রাতে ঝিনা মাতাল ছিল আর সে শুধু মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। তবে জিয়াও তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল যে ঘরের বিছানার তোষক এবং সামগ্রিক সজ্জা বেমানান। তাই সে তার জুনিয়রকে নিয়ে আবর্জনার স্তূপে খুঁজতে গেল। সত্যি কিছু খোঁজার পর তারা ছেলেটার ফেলে দেওয়া পুরনো তোষকটা খুঁজে পেল। একটা ভালো তোষক এভাবে ফেলে দেওয়া হয়েছে। এটা জিয়াওকে আরও বেশি বিশ্বাস করতে বাধ্য করল যে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে। এই কারণে জিয়াও দ্বিতীয়বার ছোট ঝাউকে থানায় ডেকে এনে তার মুখোমুখি হল। জিয়াওয়ের জিজ্ঞাসাবাদের মুখে ছোট ঝাউ স্বীকার করল যে সেই রাতে মেয়েটা মদ খাওয়ার জন্য চিৎকার করছিল। জিয়াও দোকানের সিসিটিভি ফুটেজ দেখে যে ছোট ঝাউয়ের দোকানে আসা যাওয়ার সময় তার বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়। কিন্তু দ্রুতই জিয়াও আবার দেখল যে ছোট ঝাউ এবং ঝিনায়ের একই ক্লাসের আরও 4 জন ছেলে সিসিটিভি ফুটেজে উপস্থিত ছিল। সেই চশমাটার সাহায্যে জিয়াও স্পষ্ট দেখতে পেল যে ছোট ঝাউয়ের বিল্ডিং থেকে বের হওয়ার পর 4টি ছেলের মাথার ওপর প্রত্যেকের একটি করে লাল সুতো যোগ হয়েছে। আর স্কুলে হিউন হিও দেখল যে ঝিনায়ের মাথার ওপরের লাল সুতোগুলো 4টি ছেলে সহপাঠীর সাথে যুক্ত। জিয়াও 4 জনকে আলাদাভাবে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করল এবং তাদের মধ্যে সবচেয়ে ভীতু ছেলেটাকে দিয়ে শুরু করল। তারপর তার জুনিয়রকে গম্ভীর মুখভঙ্গি করতে বলল এবং বলল যে তারা ছেলেটাকে ঘটনাস্থলে নিয়ে যাবে। কিছুক্ষণ ভান করার পর ভীতু ছেলেটা সত্যিই দ্রুত সত্যিটা স্বীকার করল। সে বলল যে সে এবং অন্য 3 জন ছেলে সত্যিই জিনাকে আক্রমণ করেছিল, কিন্তু ঘটনার মূল পরিকল্পনাকারী এবং মেয়েটাকে মাদকদ্রব্য দেওয়া সবই ছোট ঝাউ করেছিল। ভীতু ছেলেটার পর বাকি 3 জন ছেলেও একই কথা বলল। জিয়াও ছোট ঝাউয়ের বাড়ি থেকে মেয়েদের জন্য ব্যবহৃত মাদকদ্রব্য খুঁজে পেল। প্রমাণ স্পষ্ট দেখে ছোট ঝাউ সবকিছু স্বীকার করতে বাধ্য হল, কিন্তু তারপরও জোর দিয়ে বলল যে সে নির্দোষ। জিয়াও ছোট ঝাউকে বকাঝকা করে বলল যে সে একজন জঘন্য মানুষ, যদিও সে মেয়েটাকে আক্রমণ করেনি, কিন্তু সে ছিল সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনাকারী। মামলা সমাধানের পর জিয়াও একটি নার্সিং হোম থেকে ফোন পেল এবং জানতে পারল যে তার বাবা, যিনি নার্সিং হোমে থাকতেন, হঠাৎ করে কেউ তাকে নিয়ে গেছে। জিয়াও নার্সিং হোমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখল এবং আবিষ্কার করল যে তার বাবাকে নিয়ে যাওয়া লোকটি আসলে সুন্দরী শিক্ষিকা কিউজিন। আর এই সময় কিউজিন তাকে তার ভাগ্নি সানার হাসপাতালে ভর্তির ছবি পাঠালো। জিয়াও খুব অস্বাভাবিক বোধ করল। বিষয়টা জিউয়ের কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। সে তার সহকারীকে কুইঝেনের আসল পরিচয় খুঁজতে বলল আর সে নিজে হাসপাতালে ছুটে গেল। সেখানে গিয়ে দেখল সানা নিরাপদে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। জিউ সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। হঠাৎই সে চমকে উঠল যখন দেখল সানার মাথার ওপরে লাল রেখাটা করিডোর পার হয়ে কারো সাথে যুক্ত হয়েছে। জিউ সাবধানে তার বন্দুক বের করে আসা লোকটার জন্য প্রস্তুত হলো, কিন্তু দেখল যে হাসপাতালের ঘরে যে লোকটা ঢুকেছে সে হলো তার বাবা, যাকে সে নার্সিং হোম থেকে নিখোঁজ দেখেছিল। জিউ অত্যন্ত হতবাক হয়ে আবিষ্কার করল যে সানার মাথার লাল রেখাটা তার বাবার সাথেই যুক্ত, অর্থাৎ সানার দাদুর সাথে। বাবা সানার সাথে কি করেছে বুঝতে পেরে জিউর আগে ফেটে পড়ল। সে ভাবতে পারেনি যে তার বাবা এমন জঘন্য প্রকৃতির হতে পারে। জিউ যখন তার পশুসম বাবাকে বকাঝকা করছিল তখন হিউন হি আর ক্লাসের নেতার সম্পর্ক দ্রুত এগোচ্ছিল। ক্লাসের নেতা ছিল দয়ালু আর সরল। হিউন হি তার প্রতি আকৃষ্ট হল এবং ক্লাসের নেতার সাথে এক রাত কাটাতে চাইল। তারা দুজন হোটেলে গেল এবং ঘনিষ্ঠ হল। শেষে হিউন হি দেখল যে তার আর ক্লাসের নেতার মাথার ওপরের লাল রেখাগুলো যুক্ত হয়ে গেছে। আজ রাতে ছিল হিউন হিয়ের জন্মদিন। ক্লাসের নেতা তাকে কেক কিনতে গেল। অপেক্ষা করার সময় হিউন হি রাস্তার আয়নায় তাকিয়ে দেখল যে তার মাথার ওপরের লাল রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ক্লাসের নেতা অপ্রত্যাশিতভাবে রাস্তায় মর্মান্তিকভাবে মারা গেল। এটাই ছিল তার মাথার ওপরের লাল রেখা অদৃশ্য হয়ে যাওয়ার কারণ। নিজের পছন্দের ছেলেটাকে মর্মান্তিকভাবে মরতে দেখে হিউন হি কাঁদতে লাগল। সে বুঝতে শুরু করল যে সে অভিশপ্ত হয়েছে এবং তার কাছের সকল ব্যক্তি খারাপ পরিণতি ভোগ করবে। এই সময় একজন রহস্যময় ব্যক্তি হিউন হিকে একটা বার্তা পাঠাল
দেখাল, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল এবং তাকে এক বিভক্ত বাড়িতে আসার আমন্ত্রণ জানাল। বার্তায় একটা ভিডিও ছিল যেখানে তার বান্ধবীকে অপহরণ করা হয়েছে দেখা যাচ্ছিল। অসহায় হিউন হি জিউয়ের সাথে যোগাযোগ করে সাহায্য চাইল এবং জিউকে একটা গোপন কথা বলল যা কেউ জানত না। প্রতি বছর জন্মদিনে হিউন হি একজন রহস্যময় ব্যক্তির কাছ থেকে একটা কার্ড পেত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে কেউ তার জন্মদিনের জন্য অপেক্ষা করছে, সে বড় হওয়ার জন্য অপেক্ষা করছে। আর এখন মনে হচ্ছে রহস্যময় ব্যক্তিটি আজ রাতের জন্যই অপেক্ষা করছিল। জিউ সিদ্ধান্ত নিল যে সবকিছুর পেছনে কুইঝেনের হাত আছে। সে খুঁজে দেখেছে যে কুইঝেন নামে কেউ নেই। সেই রাতে বান্ধবীকে বাঁচাতে এবং সত্য খুঁজে বের করতে জিউ আর হিউন হি স্কুলে আসল। তারা দেখল একটা ক্লাসরুমে আলো জ্বলছে। দ্রুত একে অপরের পেছনে ছুটে গেল। অদ্ভুত ব্যাপার হলো হিউন হি ঘরে ঢোকার পরপরই জিউ প্রবেশ করল, কিন্তু দেখল ক্লাসরুমে কোনো মানুষ নেই। অন্য একটা জায়গায় হিউন হি ক্লাসরুমের ভেতরে অপহৃত বান্ধবীকে খুঁজে পেল। বান্ধবীকে উদ্ধার করার পর দুই মেয়ে জিউকে খুঁজতে স্কুলের ভবনের ভেতরে দৌড়াতে লাগল। অদ্ভুত ব্যাপার হলো তারা যেন গোলকধাঁধায় পড়েছিল। যত দৌড়ায় না কেন তারা সব সময় একই তলায় ঘোরাফেরা করছিল। সেখান থেকে বের হওয়ার জন্য হিউন হি আর তার বান্ধবী ছাদের ওপর গেল। জিও ছাদের ওপর এল, কিন্তু দুই মেয়ের সাথে তার দেখা হল না, বরং সে একটা রহস্যময় সমান্তরাল মহাবিশ্বে প্রবেশ করল যেখানে সে অসংখ্য অদ্ভুত মানুষ দেখতে পেল। লোকেরা একই পোশাক পরেছিল, একই ধরনের চশমা পরেছিল, যেন কোনো আচার পালন করছিল। তাদের মধ্যে একজন মহিলা একটা ছুরি হাতে নিয়ে তার সামনে বাঁধা লোকটাকে মারতে ছিল। সে বলছিল যে সে তার শেষ পাপ কেটে ফেলবে। একসময় প্রাক্তন প্রেমিকের সাথে বিচ্ছেদের পর মহিলাটির আর তার প্রাক্তন প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা খারাপ ছেলেটি প্রকাশ করে দেয়। এর ফলে সে আশেপাশের মানুষের দ্বারা সমালোচিত হয়। হতাশ হয়ে মহিলাটি কুইঝেনের সাথে দেখা করে। কুইঝেন মহিলাটিকে চশমাটা দেয়। চশমাটা পরার পর থেকে মহিলাটি চারপাশের লাল আকাঙ্ক্ষার জগৎ দেখতে শুরু করে। কুইঝেন মহিলাটিকে মনে করিয়ে দেয় যে খুব শীঘ্রই লোকেরা চশমা না পরেই এই লাল জগৎ দেখতে পাবে। সেই সময় সবার মাথার ওপরের লাল রেখাগুলো কলঙ্ক আর দুর্নাম হয়ে উঠবে। কুইঝেন এর মাধ্যমে মহিলাটিকে খুন করার জন্য উস্কানি দেয়। সে বলে যে তার সাথে সম্পর্ক স্থাপন করা সকল পুরুষকে মেরে ফেললেই মাথার ওপরের লাল রেখাগুলো অদৃশ্য হয়ে যাবে এবং সে নিজেও পবিত্র হয়ে যাবে। মহিলাটি কুইঝেনের কথা বিশ্বাস করে এবং তারপর থেকে সে হাতে কষাইয়ের ছুরি নিয়ে একে একে তার প্রাক্তন প্রেমিকদের হত্যা করতে থাকে। আর মহিলাটির নিজের লাল রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাই এই মুহূর্তে মহিলাটির চোখ উন্মাদ ছিল। সে ছুরি তুলে তার শেষ প্রাক্তন প্রেমিকের দিকে আঘাত করল। মহিলাটি রক্তে রঞ্জিত হয়ে সকল প্রাক্তন প্রেমিককে হত্যা করার সাথে সাথে তার পিছনের অন্য জগৎ থেকে একটা বিশাল আকাশ ঢেকে দেওয়া ভয়ঙ্কর লাল রেখার দল ভেসে উঠল। লাল রেখাগুলো ভেসে যাওয়ার সাথে সাথে স্কুলের ছাদে বান্ধবীটি রহস্যময়ভাবে চশমাটা পায়। সে হঠাৎ করে পাগলামির অবস্থায় চলে যায়। সে বলে যে কুইঝেন শিক্ষক তাকে বলেছিল যে জিয়ানশি মারা গেলে চশমা ছাড়াই লাল রেখার জগৎ দেখা যাবে। এই মুহূর্তে অন্য জগতে কুইঝেন তার ছদ্মবেশ ফেলে দেয়। তার মাথার ওপর একটা বিশাল লাল পিণ্ড দেখা যায়, যেন সে আকাঙ্ক্ষার জগতের রানী জিউয়ের মুখোমুখি হয়ে কুইঝেন একটা ঢাকা কাপড় সরিয়ে দেয়। নিচে বাধা অবস্থায় ছিল জিউয়ের বাবা। কুইঝেন জিউকে একটা ছুরি দেয় এবং তাকে বোঝায় যে সে যদি নিজের হাতে এই পশুকে হত্যা করে তবেই সানা রক্ষা পাবে। জিউ ছুরিটা নেয়। দ্বিধাগ্রস্ত হলেও সে কঠোর হতে পারেনি। কুইঝেন ছুরিটা কেড়ে নেয় এবং জিউয়ের সামনে লোকটাকে হত্যা করে। জিউ তার বন্দুক বের করে গুলি চালায়, কিন্তু গুলি কুইঝেনের ওপর কোনো প্রভাব ফেলে না। কুইঝেন পাল্টা আক্রমণ করে জিউকে আঘাত করে এবং স্বীকার করে যে সে নিজেই সানাকে নিচে ফেলে দিয়েছে। এর কারণ ছিল জিউকে তার ভাগ্নির প্রতি মনোযোগ দিতে বাধ্য করা, কারণ সে সাধারণত অলস এবং উদাসীন। আর স্কুলের ছাদে উন্মাদ বান্ধবী হিউন হিকে হত্যা করার চেষ্টা করে। ঝগড়ার সময় হিউন হি বান্ধবীর চশমাটা খুলে ফেলে এবং ভেঙে দেয়। চশমাটা ধ্বংস হওয়ার সাথে সাথে বান্ধবীটি অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একই সাথে সে লক্ষ্য করে যে হিউন হিয়ের চোখের রং পরিবর্তন করেছে এবং আঘাতপ্রাপ্ত গাল থেকে জমাট রক্ত ফোঁটা ফোঁটা করে পড়ছে। রক্ত ছড়িয়ে পড়ার সাথে সাথে হিউন হি অন্য জগতে প্রবেশ করে এবং দেখে যে কুইঝেন জিউকে আঘাত করছে। বিভ্রান্ত হিউন হিয়ের মুখোমুখি হয়ে কুইঝেন সবকিছুর শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়। তার মতে মানুষ নিজেদের এবং অন্যের মধ্যে এসলাইন দেখতে চায়, তারা অন্যের লুকানো আকাঙ্ক্ষা দেখতে চায়, আর সে তাদের হাতে চশমা তুলে দিয়ে শুধু মানুষের আকাঙ্ক্ষার কথা বলছে। অন্য জগতে কুইঝেনের অনুসারীরা বিভ্রান্ত হয়ে সম্মিলিতভাবে তাদের চশমা খুলে ফেলে এবং হিউন হিকে ঘিরে ফেলে। এই সময় কুইঝেন হিউন হিয়ের দিকে এগিয়ে যায় এবং তাকে আঘাত করার চেষ্টা করে। অপ্রত্যাশিতভাবে চরম পরিস্থিতিতে হিউন হিয়ের বহু বছর ধরে নিখোঁজ থাকা মা উপস্থিত হন এবং মেয়ের জন্য কুইঝেনের আঘাত থেকে রক্ষা করেন। জানা যায় যে মাকেও কুইঝেন সেই জাদুকরি চশমাটি দিয়েছিলেন। তিনি এটা ব্যবহার করে তার স্বামী এবং বোনের মধ্যেকার জঘন্য সম্পর্ক দেখেছিলেন। এরপর থেকে তিনি কুইঝেনের অনুসারীদের একজন হয়ে ওঠেন। কুইঝেন হাল ছাড়েন না। ছুরি তুলে হিউন হিকে প্রচণ্ড আঘাত করেন। হিউন হি গুরুতর আহত
আহত হওয়ার সাথে সাথে তার শরীর থেকে রক্ত ফোঁটা ফোঁটা করে ঝরতে থাকে। পরের মুহূর্তেই লাল রক্ত যেন বিশ্বে ছড়িয়ে পড়ে সবকিছু লাল রেখা দ্বারা ঢেকে যায়। কুইঝেনের জাদুর প্রভাবে লাল রেখাগুলো বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। কুইঝেন দাবি করে যে হিউন হিয়ের মৃত্যু মানুষকে আকাঙ্ক্ষা দেখার জন্য একটি ঈশ্বরের চোখ দেবে। তবে কুইঝেন যখন অন্যমনস্ক ছিল, হিউন হি অপ্রত্যাশিতভাবে তাকে আঘাত করে। কুইঝেন যদিও একটা তৃপ্তির হাসি নিয়ে বলে যে তার এবং হিউন হিয়ের পৃথিবীতে আসার লক্ষ্য পূরণ হয়েছে। কুইঝেন মারা যাওয়ার সাথে সাথেই তার অনুসারীরা স্বাভাবিক হয়ে যায় এবং যে যার মতো চলে যায়। অদ্ভুত জগৎটা তখন মিলিয়ে যায় আর সবাই আবার স্কুলের ছাদে চলে আসে। কিন্তু ততক্ষণে আকাশে আর সারা পৃথিবীতে লাল সুতো ছড়িয়ে পড়েছে। এখন থেকে মানুষ চশমা ছাড়াই এই আকাঙ্ক্ষার জগৎ দেখতে পাবে। লাল সুতোগুলো দেখা যেতেই সবার গোপন আকাঙ্ক্ষাগুলো প্রকাশ হয়ে যায় আর পৃথিবীর সব গোপন তথ্য ফাঁস হয়ে যায়। ফলে পৃথিবীটা আগের চেয়ে অনেক বেশি বিশৃঙ্খল হয়ে পড়ে, নিজেদের গোপন কথাগুলো লুকিয়ে রাখার জন্য ধীরে ধীরে বাইরে বেরোনোর সময় মানুষ মুখোশ আর হেলমেট পরতে শুরু করে। এমন একটা পৃথিবীতে যে হিউন হি আগে অন্যদের থেকে আলাদা ছিল, সে এখন একজন সাধারণ মানুষে পরিণত হয়। দাদু মারা যাওয়ার পর সানা ঘুম থেকে ওঠার পর তার মাথার ওপরে লাল সুতোটা অদৃশ্য হয়ে যায়। সে আবার জিউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলে এবং এই অদ্ভুত কিন্তু নতুন পৃথিবীর সাথে মানিয়ে নিতে শুরু করে। একদিন হিউন হি মারা যাওয়া ক্লাস লিডারের জন্য প্রার্থনা করতে আসে। আবছা লাল আলোয় চারপাশ থেকে তাকে ডাকার শব্দ আসে। এটা ছিল কুইঝেন। কুইঝেন আবার ফিরে আসে, যা হয়তো ইঙ্গিত দেয় যে আকাঙ্ক্ষার এই জগৎটা কখনো শেষ হবে না। এখানেই এই ড্রামাটা শেষ হয়। পরবর্তী সময়ে আসা সকল নতুন ড্রামা এপিসোড আমাদের চ্যানেল আসবে। তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।